যাবে। তানভীরের রক্তাভ দু চোখ শ্বাস ছেড়ে বলিষ্ঠ কণ্ঠে বলল। ডাফার। মেঘ ঠোঁট বেঁকিয়ে ভেঙচি কেটে শান্ত স্বরে জবাব দিল। আর তুমি জাফরের ভাই। তানভীর নিজের রাগ নিয়ন্ত্রণ করে আবারও গাড়ি চালানোতে মনোযোগ দিল। 2 মিনিট পর মেঘ তানভীরকে শুনিয়ে শুনিয়ে গান গাচ্ছে। ফুল ফোটে শাখায় শাখায়, ব্যথা ধরে বুকে, কি প্রেমেতে মন মাতাইলা, অশ্রু ঝরে চোখে, আমার আসমান করে আন্ধার, সুখের নিদ্রা হবে কি তোমার, বন্ধু আমায় ছাড়া। তানভীর রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিল। চুপ থাকতে বলছে। আমার বন্ধুর বিয়ে হয়ে গেলে আমায় ছেড়ে চলে যাবে, আমি কি কাঁদবো না? একটু গানও গাইবো না? এত খারাপ কেন তুমি? দেখ, 4 ঘন্টা পরীক্ষা দিয়ে আসছে, মাথায় এমনিতেই গরম আছে, বেশি কথা বলবি না। ঠিক আছে। মেঘের মতন উড়ে উড়ে অন্তরটারে খালি করে করলা দিশাহারা। তানভীর তাকাতেই মেঘ মুখ চেপে বলল। আমার কোনো দোষ নেই, নিজ থেকেই গান বের হচ্ছে। তানভীর কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে ভগ্ন হৃদয় নিয়ে গাড়ি চালানোতে মনোযোগ দিল। বাসায় ঢুকতেই আলী আহমদ খানের সঙ্গে দেখা। আলী আহমদ খান হাসি মুখে জিজ্ঞাসা করলেন। 2 ভাই বোন সেজেগুজে কোথায় গিয়েছিলে? আমার বান্ধবীর বাসায় গিয়েছিলাম, আর ভাইয়া আমাকে আনতে গিয়েছিল। ঠিক আছে, যাও। মেঘ ব্যাগ ঘুরাতে ঘুরাতে ভেতরে চলে গেছে। তানভীর চাবি রেখে সরাসরি নিজের রুমে চলে গেছে। মাগরিবের পরপরই আবিরের কল আসছে। মেঘ কল রিসিভ করতেই আবির জিজ্ঞাসা করল। বাসায় আসছি। জি। কি করছিস? আপনাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বল। কিছু একটা ভেবে মেঘ আবারও থেমে গেল। আস্তে করে বলল। কিছু না। কোনো সমস্যা? না, পরে জানাবো আপনাকে। অপেক্ষায় রইলাম। মেঘ ঘন্টা দুয়েক পর নিচে আসছে। মিমরা না থাকায় বাসাটা ফাঁকা ফাঁকা লাগছে। আলী আহমদ খান আজ একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছেন। হালিমা খান আর মালিহা খান সোফায় বসে গল্প করছেন। মেঘ হালিমা খানের কোলে মাথা রেখে শুয়ে শুয়ে টিভি দেখছে। তানভীর সন্ধ্যা থেকে বাসায় নেই। বেশ কিছুক্ষণ যাবৎ আবির মেঘকে মেসেজ কল দিচ্ছে। মেঘের হাতে ঘড়ি নেই, ফোনও সাইলেন্ট করা, তাই বুঝতে পারেনি। হালিমা খানরা উঠে রান্নাঘরের দিকে চলে গেছে। মেঘ আনমনে ফোনের পাওয়ার বাটন চাপতেই আবিরের 7টা কল আর অনেকগুলো মেসেজ চোখে পড়ল। মেঘ লাফিয়ে উঠে তাড়াতাড়ি করে আবিরকে কল দিল। বারবার ওয়ার্নিং দেওয়া সত্ত্বেও ঘড়ি রুমে রেখে নিচে এসে রিল্যাক্সে টিভি দেখছে। সবার ভয়ে ফোন সাইলেন্ট করে আর রাখাটাও ইদানিং অভ্যাস হয়ে গেছে। আবির রাগান্বিত কণ্ঠে বলল। তুই কি ভালো হবি না? হব। কবে? পরশুদিন। আজ কি সমস্যা? মেঘ মলিন হেসে বলল। ভালো হলে একবারে হতে হবে না, তাই একদিন রেস্ট নিই, তারপর ভালো হব। দিন দিন তুই বড্ড ফাজিল হয়ে যাচ্ছিস। জি। আর আমার আমার গুরু স্বয়ং সাজ্জাদুল খান আবির। আবির না চাইতেও হেসে ফেলল। মুখের গম্ভীর ভাব মুহূর্তেই সরে গেছে। ধীর কণ্ঠে বলল। তানবীর কোথায়? জানি না। সমস্যা কোনো? জানি না। আমি কি জানি কার মনে কি চলে, সেটা দেখার দায়িত্ব কি আমার? না, কিন্তু তোর নামে বিষের দিল কেন? মেঘ এই পর্যায়ে আটকে উঠল। মনে মনে প্রচুর ভয় পাচ্ছে। যদি সত্যি সত্যি মোখলেস মিয়ার কথা বলে দেয় তখন কি হবে? মোখলেস মিয়া সম্পর্কে বন্যার দাদা হয়। রক্তের সম্পর্ক না থাকলেও বন্যার আব্বুর সাথে মোটামুটি ভালো সম্পর্ক আছে। কিছুদিন আগে মেঘ এমনিতেই বন্যাদের বাসায় গিয়েছিল। তখন মোখলেস মিয়া ওদেরকে ডেকে সিঙ্গারা আর পেঁয়াজু খাইয়েছিল। সেখানে মজার ছলে বন্যাকে বিয়ের কথা বলেছিল। বন্যা আর মেঘ সে কথা বেমালুম ভুলে গিয়েছিল। তবে আজ বন্যাদের বাসায় যাওয়ার সময় আবারও সেই মোখলেস মিয়ার সাথে দেখা। শালি ডেকে রিক্সা থামিয়ে মেঘের খোঁজ খবর নিয়েছে। ওনার কথা মাথায় ছিল বলে তানভীরকে রাগানোর জন্য ইচ্ছে করে ওনার বিয়ের ঘটকালির ব্যাপারে বলেছে। আবিরের কানে এসব গেলে আস্ত রাখবে না। মেঘ ভয়ে ভয়ে জানতে চাইল। কি বিচার দিয়েছে? ও সেসব বাদ দে, ও আছে কোথায়? ফোন দিচ্ছি রিসিভ করছে না, কি হয়েছে একটু বলবি? মেঘ নাক টেনে কাঁদো কাঁদো কণ্ঠে বলল। আপনি এতগুলো কল ভাইয়ার জন্য দিচ্ছিলেন, আমি আরো ভাবছিলাম আমার জন্য। ভাইয়া বাসায় আসলে জানাবো আপনাকে। বাই। কল কাটলে স্বপ্নে এসে থাপ্পড় দিবে বলে রাখলাম। স্বপ্নে আমায় থাপ্পড় না দিয়ে টর্চ লাইট নিয়ে নিজের ভাইকে খুঁজতে থাকুন, সেটা বেশি কাজে দেবে। এই বাড়ির সবাই স্বার্থপর, শুধু নিজের স্বার্থ বোঝে। আপনার লেকচার হলে অনুগ্রহ করে বলুন কি হয়েছে। বন্যার কিছু হয়েছে? বাহ বাহ, অসাধারণ। এখন বন্যার খোঁজও নিচ্ছেন, অথচ আমি জলজান্ত একটা মানুষ। 8 মিনিট 42 সেকেন্ড যাবৎ কথা বলছি, আমাকে একটাবার জিজ্ঞেস করলেন না আমি ঠিক আছি কিনা? আল্লাহ, ওনার আগে আমায় উঠায় না। ও স্বার্থপর দুনিয়ায় আমি আর থাকতে চাই না।
আবির শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলতে শুরু করলো। আর যাই করিস না কেন, তানভীরের পরীক্ষা চলছে, বিষয়টা মাথায় রাখিস। এমনিতেই পড়াশোনা করে না, পরীক্ষাগুলো ভালোভাবে শেষ করতে পারলে অন্তপক্ষে অনার্স পাশ করতে তো পারবে। যার ভাই তার খবর নাই, আর একজনের চিন্তায় ঘুম আসছে না। এত দুশ্চিন্তা করে কি করবেন শুনি? কেজি দরে দুশ্চিন্তা বিক্রি করবেন? তার থেকে বরং আমার উপর ছেড়ে দিন, আমি সব কিছু দেখে নিব। রিল্যাক্সে ঘুমান আপনি। আবির শুকনো মুখে বিষম খেলো, কাশতে কাশতে বলল। আমার দুশ্চিন্তার গুরু স্বয়ং মাহাদিবা খান মেঘ। মালিয়া খান খেতে ডাকছে, তাই তাড়াতাড়ি কল কেটে মেঘ খেতে চলে গেছে। খাবার টেবিলে কেবল 3 জন। মেঘ কোনো রকমে অল্প খাবার খেয়ে একটা আচারের বক্স নিয়ে সোফায় বসে টিভি দেখছে আর আচার খাচ্ছে। মালিয়া খান রুমে চলে গেছেন। হালিমা খান রান্নাঘরে টুকটাক কাজ করছেন। এমন সময় তানভীর বাসায় আসছে। অন্তরে জ্বালা পোড়া, চোখে মুখে স্পষ্ট দেখা যাচ্ছে। মেঘের করা দুষ্টুমি বুঝতে পেরেও তানভীর শান্ত থাকতে পারছে না। তানভীরকে দেখেই হালিমা খান রান্নাঘর থেকে বলে উঠলেন, তুই কি একটু শান্তি দিবি না আমাকে? পরীক্ষা দিয়ে আসছিস, কিছু খাসনি। তোদের নিয়ে আর কত টেনশন করব? তানভীর এক পলক তাকিয়ে মাথা নিচু করে চলে যাচ্ছে। মেঘ তানভীরকে দেখে উচ্চস্বরে বলে উঠল, আম্মু তুমি রিল্যাক্সে থাকতে পারো। সঙ্গে সঙ্গে তানভীরকে শুনিয়ে শুনিয়ে আস্তে করে বলল, কারণ ভাইয়ার জন্য চিন্তা করার মানুষ আছে। তানভীর সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ফিরে তাকালো। চিবিয়ে চিবিয়ে বিড়বিড় করতে করতে রুমে চলে গেছে। একসময় তানভীর নিজেই মালিয়া খানকে রিল্যাক্সে থাকতে বলেছিল। আবিরের জন্য চিন্তা করার মানুষ আছে শুনে সেদিন মেঘের মনের আকাশ মেঘ জমেছিল। তাই আজ মেঘ ইচ্ছে করে ভাইয়াকে রাগাচ্ছে। সকাল 11টার উপর বেজে গেছে, অথচ তানভীরের খবর নেই। শুক্রবার বলে কেউ তেমন কিছু বলছেও না। মেঘ দুবার খেতে গিয়েও ফিরে আসছে। ভাইকে রাগিয়ে একা খেতেও ইচ্ছা করছে না। তানভীর গত রাতও খায়নি। অনেকক্ষণ ডাকার পর তানভীর রুমের দরজা খুলে দিয়েছে। মেঘ ভ্রু গুটিয়ে আহ্লাদি কণ্ঠে বলল, বিরিয়ানি খাবা? না, আমি রান্না করেছি। খিদে নেই। আমার আছে, সকাল থেকে খাইনি, চলো। রাত থেকে খাওয়া নেই, ঝগড়া করার মতো এনার্জিও নেই। তাই তানভীর শান্ত স্বরে বলল, ফ্রেশ হয়ে আসছে। তোমার ফোনের লকটা খুলে দিয়ে যাও। কেন? আমার ফোনে ব্যালেন্স নেই। তানভীর ফোনের লক খুলে মেঘকে ফোন দিয়ে ওয়াশরুমে চলে গেছে। মেঘ তাড়াতাড়ি করে বন্যার নাম্বার খুঁজতে লাগলো। বন্যা, মেঘস ফ্রেন্ড, বনুস ফ্রেন্ড সব নামে খুঁজে ফেলেছে, তবুও পাচ্ছে না। বন্যার নাম্বার পুরোটা মুখস্থও নেই। মেঘ চটজলদি নিজের রুমে গিয়ে ফোন থেকে বন্যার নাম্বার বের করে কয়েকটা ডিজিট লিখতেই মিস ইগোয়েস্টিক নাম আসছে। এমন নাম দেখে মেঘ নিজের অজান্তেই হেসে ফেলল। মেঘ আনমনে বলে উঠল, আবির ভাইয়ের ফোনে আমার নাম্বার কি নামে সেভ করা? মেঘ রুম থেকে বের হতে হতে বন্যাকে কল দিল। বন্যা রিসিভ করে স্বাভাবিকভাবে সালাম দিল। মেঘ মুড নিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি ভালো। তুই ওনার নাম্বার থেকে ফোন কেন দিচ্ছিস? মেঘ শীতল কণ্ঠে বলল। ভাইয়া অসুস্থ হয়ে গেছে। বন্যা উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কি হয়েছে ওনার? তোদের বাসায় চা খেয়ে গিয়ে একটা গ্রামের পিঁপড়া খেয়ে ফেলেছিল। পিঁপড়াটা যেতে যেতে গলায় একটা কামড় দিয়েছে। আমি বারবার বলেছি বেশি করে পানি খেতে, কিন্তু ভাইয়া পানি না খেয়ে অপলক দৃষ্টিতে কোন দিকে তাকিয়ে হা করে বসেছিল, যাতে পিঁপড়াটা হেঁটে হেঁটে বেরিয়ে আসে। কিন্তু এত ফাজিল পিঁপড়া বের তো হলোই না, উল্টা ভাইয়ার হৃদয়ে গিয়ে ঢুকে পড়েছে। গতকাল বিকেল থেকে হৃদয়ে অনবরত কামড়াচ্ছে। আমার ভাইয়ের কোমল হৃদয় থাকে কামড়ে ছিদ্র করে ফেলতেছে। দেশে বন্যা হোক বা না হোক, আমার ভাইয়ের হৃদয়ে বন্যা নিশ্চিত। পিঁপড়া বলতে বন্যার প্রতি তানভীরের প্রেমানুভূতি বোঝানো হয়েছে। কি আবল তাবল কথা বলছিস? এইটা আবার কেমন রোগ? আবল তাবল না রে ভাইয়া, রাতে মাথা ঘুরে মাথা ঘুরে বিছানায় পড়ে গেছিল। 12 ঘন্টা বেহুশ ছিল, ঘুমিয়েছিল। মাত্র হুঁশ আসছে, সজাগ হয়েছে। এইগুলো রোগের লক্ষণ? 16 ঘন্টা না খেয়ে থাকা, টানা 12 ঘন্টা ঘুমানো কি স্বাভাবিক মনে হচ্ছে তোর? তো এখন কি করবি? এই রোগের চিকিৎসা মনে হয় এখনো আবিষ্কার হয়নি কারোর হৃদয়ে। তানভীর বেরিয়ে এসে ভ্রুকুচকে প্রশ্ন করলো, কোন রোগের চিকিৎসা আবিষ্কৃত হয়নি? মেঘ তাড়াতাড়ি কল কেটে দিয়েছে। তানভীর এক দৃষ্টিতে মেঘকে দেখছে। মেঘ ঠোঁট ভিজিয়ে ঘন ঘন পল্লব ঝাপটে বলতে শুরু করলো, ওইসব বাদ দাও, ভাবছি বন্যার বিয়েটা ভেঙে দিব। কিসের বিয়ে? মোখলেস মিয়ার কথা কাল বললাম না তোমায়? সারা রাত ভেবে দেখলাম ওনার কাছে বিয়ে দেয়া ঠিক হবে না। হঠাৎ মাথায় সুবুদ্ধি হতে হলে কেমন করে? দেখো, মুখলেস মিয়ার চোখে ভালোবাসা থাকলেও হৃদয়ে একটুও জায়গা নেই। 2 বউ, 6 ছেলে মেয়ে, 10 থেকে 12 জন নাতি নাতনির ভিড়ে আমার
বেডিটাকে খুঁজেও পাওয়া যাবে না। এজন্য ভাবলাম আরও কিছুদিন সময় নিয়ে ভালোভাবে পরীক্ষা করে একজনের সঙ্গে বিয়ে দিব। তুমি কি বলো? আমিও তাই বলি, ওর বড় বোনের বিয়ে হোক, তারপর না হয় ভেবে দেখবো। মেঘ আর চোখে চেয়ে আহ্লাদি কণ্ঠে বলল। বন্যার বিয়ের ঘটকালি করতে তুমি কিন্তু আমায় সাহায্য করবা, ঠিক আছে? মেঘের কথা শুনে তানভীর কেসে উঠল। ঘুরে ফিরে মেঘ সে একই কাহিনীতে আটকাচ্ছে। তানভীর মুখ ফুলিয়ে উত্তর দিল, আমার সময় নেই। ঠিক আছে, প্রয়োজন নেই। লেহেঙ্গা কিন্তু তোমার কিনে দিতে হবে, এটা মনে রেখো। আর সেই লেহেঙ্গা কিনবো না, বন্যার আর আমার লেহেঙ্গার ডিজাইন সেম হতে হবে। আচ্ছা এখন চলো খেতে যাই। চল। আলো আধারে কাটছে দিন। কেবল এক সপ্তাহের মধ্যে মেঘের পরীক্ষা করা শেষ। তানভীর যে বন্যাকে ভালোবাসে এটা তানভীরের আচরণ আর কথাতে স্পষ্ট বোঝা যায়। কিন্তু বন্যা এখনও দ্বিধাদ্বন্দ্বে আছে। তানভীরের প্রতি হৃদয়ে উদিত উষ্ণ অনুভূতিকে পুরোপুরি স্বীকারও করতে পারছে না, আবার মন থেকে বাদও দিতে পারছে না। মেঘ তবুও হাল ছাড়ছে না। আবিরের বেঁধে দেওয়া সময়ের 50 দিন কেটে গেছে। আগামীকাল 10ই অক্টোবর আবিরের জন্মদিন। মেঘ সন্ধ্যার পর থেকে কথা বলার জন্য রেডি হয়ে বসে আছে। আবিরের নিষেধাজ্ঞার কথা মাথায় রেখে তেমন কোনো আয়োজন করেনি। প্রতিদিনের মতো আজও রাত 10:30 নাগাদ আবিরের কল আসছে। সব কাজ শেষ করে শুয়ে মেঘের সঙ্গে কিছুক্ষণ কথা বলে ঘুমানোটা আবিরের বাজে স্বভাব হয়ে গেছে। অন্যদিন কিছুক্ষণ কথা বলে মেঘ কল কেটে দেয়, তবে আজ তার ব্যতিক্রম। 2 মিনিট কথা বলে দুজনেই 5 মিনিট নীরবতা পালন করে, কিন্তু কেউ কল কাটে না। মেঘের মন খারাপ হবে ভেবে আবির হাজারো ব্যস্ত থাকলেও সচরাচর মেঘের কল কাটে না, এমনকি মুখ ফুটে বলেও না যে ব্যস্ত আছে। আজও তেমনটাই ঘটেছে। বাংলাদেশের সঙ্গে সময়ের পার্থক্য মোটামুটি 2 ঘন্টা হয়। এখানে 11:45 বাজায়, সেখানে স্বাভাবিকভাবে রাত 1:45 বেজে গেছে। মেঘ আপন মনে গল্প করছে আর আবির মনোযোগী শ্রোতার মতো মেঘের সব কথা শুনছে, প্রয়োজনে নিজেও অল্প স্বল্প উত্তর দিচ্ছে। রাত ঠিক 12টা বাজতেই মেঘ মোলায়েম কণ্ঠে বলতে শুরু করলো, আপনি আমার চঞ্চল হৃদয়ের এক টুকরো সিদ্ধি, পরিত্যক্ত সাপ দংশকুলের মোহগ্রস্ত দিনলিপি, চরাঞ্চলে জন্মানো শরতের শুভ্রতার প্রতীক, ভোরের শিশির ভেজা ঘাসে শিউলি ফুলের বৈচিত্র্যময় মতন আপনার জন্মদিন অনুষঙ্গের উষ্ণতায় ছেয়ে যাক। আপনার সকল অপূর্ণ ইচ্ছা পূর্ণতা পাক। শুভ জন্মদিন। আবির একদম স্তব্ধ হয়ে গেছে। নিজের জন্মদিনের কথা মনেই ছিল না তার। মেঘের মায়াভরা কান্নাজড়িত কণ্ঠ শুনে আবিরের দৃষ্টি ঘোলাটে হয়ে গেছে। মেঘ উবু হয়ে শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মেঘের কান্নার শব্দে আবিরের অন্তরাত্মা শুকিয়ে যাওয়ার অবস্থা। মাসখানেক মেঘের আচরণে বিন্দুমাত্র খারাপ লাগা প্রকাশ পায়নি। সারাক্ষণ উল্লাস আর খুনসুটিতেই মেতে থাকতো। অপ্রসন্ন হৃদয়ের ভাঁজে জমতে থাকা অজস্র অভিমানগুলো জাহির করতে একটা পুরুষ্ট বক্ষস্থল প্রয়োজন। মোহময়ে জড়ানো একটা বিশ্বস্ত বুক। মেঘের কান্নার শব্দে দিশেহারা আবির শীতল কণ্ঠে শুধালো, এই এসপারো, এভাবে কাঁদছো কেন? মেঘ বালিশে মুখ গুজে কান্না আড়াল করার চেষ্টা করছে। আবিরের নিষাক্ত কণ্ঠের আবদার। ভিডিও কল দে। মেঘ তড়িঘড়ি করে শোয়া থেকে উঠে বসে ভেজা কণ্ঠে কাঁপা কাঁপা গলায় বলল, না, আমার জন্মদিনে সামান্যতম আবদার রাখার অধিকার যদি আমার না থাকে, তাহলে এই জন্মদিনে আমি সারা জীবনের জন্য ব্যান করব। মেঘ আস্তে করে বলল, বন্যা করতে হবে না, দিচ্ছি কল। আবির ঠোঁট কামড়ে মুচকি হাসলো। মেঘ চোখ মুছতে মুছতে ভিডিও কল দিল। রুম অন্ধকার থাকা স্পষ্ট দেখা না গেলেও ফোনের ক্ষুদ্র আলোতে মেঘের ধবধবে ফর্সা মুখ, ঝলমল করা ভেজা চোখ, আন্ডা লাল হয়ে থাকা নাকের ডগা স্পষ্ট দেখা যাচ্ছে। আবির নীরের দৃষ্টিতে তাকিয়ে, এবার বলুন, আমার আবেদনময়ী আবদার কি? আবিরের ছুরির ন্যায় সূক্ষ্ম নেত্রের চাহনিতে মেঘ ঘায়েল হয়ে যাচ্ছে। বুকের ভেতর তাণ্ডব চলছে, শ্বাস প্রশ্বাস এলোমেলো। মেঘের দু চোখ পানিতে টইটুম্বর হয়ে আছে, কেবল অশ্রু গড়িয়ে পড়ার অপেক্ষা। বুক খুঁড়ে আসা কান্না গিলে মেঘ দুর্বল কণ্ঠে জানালো, আপনাকে আমার সামনে দেখতে চাই। আবির মুচকি হেসে বলল, তারপর? আপনি কবে আসবেন আর কতদিন? আপনার কি একবারের জন্য আমার কথা মনে হয় না? কেন বোঝেন না আপনি? খুব মিস করছি আপনাকে। কঠিন বাস্তবতায় খোলস বন্দি করে রাখা নিজের অনুভূতিগুলো দীর্ঘ নিঃশ্বাসের আড়ালে লুকিয়ে আবির কোমল কণ্ঠে বলল, আমি অবুঝ নই মেঘ। মেঘ আকুল কণ্ঠে আবারও শুধালো, আসবেন কবে আপনি? সেটা আমার থেকে ভালো আপনার জানার কথা, আপনি বলুন। আরো 100 দিন, আমি বোধহয় মরেই যাব। আবির অগ্নিদৃষ্টিতে তাকাতেই মেঘ ভয়ে চোখ নামিয়ে নিয়েছে। আবিরের রুমে আলো জ্বলছে। এয়ার কন্ডিশন অন থাকা সত্ত্বেও আবিরের শরীর ঘামছে। টেবিল থেকে একটা অপ্রয়োজনীয় কার্ড হাতে নিয়ে বাতাস করছে। মেঘ গভীর মনোযোগ দিয়ে আবিরকে দেখে। হাত দিয়ে বাতাস করার কারণে ফোন কিছুটা দূরে সরিয়েছে।
মেঘের নজর নগ্ন লোমশ বুকে পড়তে লজ্জায় চোখ সরিয়ে নিয়েছে। আবির রুমের ছাদের দিকে তাকে আনমনে কিছু ভাবছে। মেঘ পল্লব ঝাপটে আবারও তাকালো। এবার নজর পড়ে থুতনির নিচে থাকা একটা কালো তিলের দিকে। সেভ করার কারণে দাড়ি আড়ালে লুকিয়ে থাকা তিলটা আজ একটু বেশি ঝলমল করছে। মেঘ সেদিকে তাকিয়ে মুচকি হেসে ঘোরে ডুবে যাচ্ছে। আবির নেশাক্ত কণ্ঠে ডাকলো, এই যে প্রলয়ঙ্কারী, কতবার বলবো এভাবে তাকালে? মেঘ লাজুক হেসে চোখ ঘুরাতে চেঁচিয়ে উঠল। আপনার পেছনে কে? মেঘের চেঁচানোতে আবিরও লাফিয়ে উঠেছে। আশেপাশে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, কোথায় কে? আমি দেখেছি কে জানি চলে গেছে এখান থেকে। রুমে কেউ নেই। পর্দা নড়ছে, সম্ভবত এটা চোখে পড়েছে। আপনি আমায় মিথ্যা কথা বলছেন। রুমে নিশ্চিত কেউ আছে। আপনি যে একদিন বলেছিলেন আপনার বউ আছে, সে কি আপনার রুমে? ওই ওই একদম চুপ। কথায় কথায় চরিত্রে দাগ দিবি না বলে দিলাম। আমার চরিত্র বেলি ফুলের মতো সুগন্ধময় আর পবিত্র। ক্যামেরা ঘোরাচ্ছি, নিজের চোখে দেখ। আবির ক্যামেরা ঘুরিয়ে সম্পূর্ণ রুম ঘুরিয়ে দেখিয়েছে। সবশেষে মেঘ মলিন হেসে বলল, আচ্ছা মানছি। মনের ভেতরে শুধু সন্দেহ আর সন্দেহ। গরম পানি খেয়ে অবিশ্বাসের চারাগুলো মেরে অন্তপক্ষে কিছুক্ষণ বিশ্বাসের চারা রোপণ করি। ঘুম পাচ্ছে। ঘুমান। বেশ কিছুদিন কেটে গেছে। মেঘ আজ সকাল সকাল ভার্সিটিতে এসে বসে আছে। বন্যা আসতেই ছুটে গিয়ে খুশিতে গদগদ হয়ে একটা কিটক্যাট চকলেট ধরিয়ে দিল। বন্যা অবাক চোখে তাকিয়ে প্রশ্ন করলো, এত খুশি কেন আজ? মেঘ একটা চকলেট ছিঁড়ে খাচ্ছে। মেঘের দেখা দেখি বন্যার নিজের চকলেটটা খেতে শুরু করলো। মেঘ আর বন্যা পাশাপাশি হাঁটছে। মেঘ আচমকাই বলে উঠল, শুক্রবারে ভাইয়ার জন্য বউ দেখতে যাব। সঙ্গে সঙ্গে বন্যার পা থেমে গেছে। গলায় চকলেট আটকে গেছে। নির্বাক চোখে তাকিয়ে আছে। মেঘ পেছনে ঘুরে স্বাভাবিক কণ্ঠে বলল, ক্লাসে চল, মেয়ে দেখাচ্ছি। বন্যার চেহারা বিষণ্ণতার ছাপ। অর্ধেক খাওয়া চকলেট পুনরায় মেঘকে ফেরত দিয়ে দিয়েছে। বেঞ্চে বসতে মেঘ একটা মেয়ের ছবি বের করে দিয়েছে। বন্যা না তাকিয়ে চাপা স্বরে বলল, আমাকে দেখছিস না কেন? তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই দেখবি না? দরকার নেই। দেখ না। বন্যা এবার ছবির দিকে তাকালো। মেয়েটা দেখতে তানভীরের থেকে অনেক বেশি গুলুমুলু, গালে টোলও পড়ে, দেখতে বেশ সুন্দরী। বন্যা ঢোক গিলে ছোট করে বলল, ভালো। শুধু ভালো? আমার কিন্তু অনেক বেশি পছন্দ হয়েছে। আজ আবির ভাইয়াকে দেখাবো, ঠিক পছন্দ ওরও ঠিক পছন্দ হবে। বন্যা অন্যদিকে তাকিয়ে প্রশ্ন করলো, তোর ভাইয়ের পছন্দ হয়েছে? ভাইয়া তো একদম পাগল হয়ে গেছে। আজ বললে আজই বিয়ে করে ফেলবে। তাছাড়া ছবিটাও ভাইয়া দিয়েছে আমাকে। মেঘ মনে মনে বলল, আল্লাহ, মিথ্যা বলছি বলে মাফ করো প্লিজ। বন্যা ভ্রু কুচকে মেঘের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে গলা খাকারি দিয়ে বলল, ভালো ভালো হলেই তুই তোর ভাবি পেয়ে যাবি। হ্যাঁ, আগামী শুক্রবার দেখতে যাব। তারপর বিকেলে তোর সঙ্গে দেখা করব, ঠিক আছে? আমার সঙ্গে দেখা করতে হবে কেন? হ্যাঁ, মেয়ে পছন্দ হয়েছে কি হয়নি তা জানাতে হবে না? তার কোনো প্রয়োজন নেই। বিয়ে হলে নিশ্চয়ই শুনবো। বন্যার গলা কাঁপছে, কথা বলতে পারছে না। মেঘ আর চোখে তাকিয়ে বন্যার হাবভাব দেখে উত্তেজিত কণ্ঠে বলল, তুই বস, আমি আবির ভাইয়ার সাথে কথা বলে আসছি। বন্যা ব্যাগে মুখ গুজে বসে আছে। মেঘ ফোন নিয়ে বেরিয়ে গেছে। 10 থেকে 15 মিনিট পর মিষ্টি মিনহাসদের সঙ্গে রুমে আসছে। বন্যা তখনও মুখ গুজেই বসে আছে। মিষ্টি ডাকতেই বন্যা মুখ তুলে তাকালো। চোখ মুখ লাল হয়ে আছে। বন্যা বরাবরই আবেগ চেপে রাখে। তার রাগ অভিমানের বহিঃপ্রকাশও তেমন ঘটে না, কিন্তু আজ যেন বন্যার অন্য রূপ ভেসে উঠেছে। মিষ্টি মাঝখানে বসেছে, মেঘ আর বন্যা দুপাশে। বন্যার দৃষ্টি জানালার দিকে, এক দৃষ্টিতে বাহিরে তাকিয়ে আছে। মেঘ মিষ্টিকে একটা একটা করে ড্রেস দেখাচ্ছে। তানভীরের বিয়ের উপলক্ষে অনলাইনে লেহেঙ্গা শাড়ি পছন্দ করছে। বন্যা সেসব না দেখলেও সবকিছু ঠিকই কানে যাচ্ছে। এক পর্যায়ে মিষ্টি বলল, আবির ভাই না বড়, আবির ভাইয়ের বিয়ে রেখে তানভীর ভাইকে বিয়ে করাবে? আবির ভাইয়ার বউ ফিক্সড মানে আমি তো ফিক্সডই। এখন শুধু দেশে ফেরার অপেক্ষা। তার মধ্যে ভাইয়ার জন্য মেয়ে ঠিক করে রাখবো, প্রয়োজনে আংটি পরিয়ে রাখবো। তারপর 2 ভাই বোন একসঙ্গে বিয়ে করব। আমিও বাসাতেই থাকবো, ভাইয়াও বাসায় থাকবে। শুধু নতুন ভাবির আগমন ঘটবে। মিষ্টি বন্যার দিকে তাকিয়ে বলল, তুই না বলছিলি বন্যাকে ভাবি বানাবি? তখন মজা করে বলেছিলাম কোথায় আমাদের ব্রিলিয়ান্ট বন্যা আর কোথায় আমাদের বেপরোয়া ভণ্ড ভাই তানভীর। দুজনকে মানাবে নাকি? কোনো কিন্তু না। বন্যার সামনে আবার এসব কথা বলছিস? তুই জানিস না বন্যার এসব শুনতে ভালো লাগে না? আমার ভাইকে বন্যা 2 চোখের
এক চোখেও সহ্য করতে পারে না। সেখানে আমার ভাইকে বিয়ে করার প্রশ্নই আসে না। চুপ কর। বন্যা নির্বাক চোখে মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘের চোখে মুখে উজ্জ্বলতা ছিটে ফোটাও নেই, সিরিয়াস মুডে কথাগুলো বলছে। বন্যার অন্তর জ্বলছে, চোখ রক্তাভ হয়ে আছে, টলমল করছে চোখ। যে কোনো মুহূর্তে বাঁধভাঙা কান্না শুরু হবে। বন্যা দাঁড়িয়ে আস্তে করে বলল, সাইড দে। কোথায় যাবি? ওয়াশরুমে। ক্লাস শেষে বেরিয়ে আসতে তানভীরের সঙ্গে দেখা। মেঘি মেসেজ করে আসতে বলেছে। ইদানিং অফিসে যাওয়ার কারণে তানভীরের ড্রেস আপেও বেশ পরিবর্তন এসেছে। আজ একটা চেক শার্ট ইন করে পড়েছে, চোখে সানগ্লাস, হাতে বন্যার দেওয়া সেই ঘড়িটা। বন্যা এক পলক তাকিয়ে সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিয়েছে। আজ সালাম পর্যন্ত দিচ্ছে না। কাছাকাছি আসতেই তানভীর সালাম দিল। বন্যা উত্তর দিচ্ছে না দেখে মেঘি সালামের উত্তর দিল। তানভীর বন্যাকে উদ্দেশ্য করে প্রশ্ন করলো। কেমন আছো? বন্যা নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। মেঘ নিজের ব্যাগটা গাড়িতে রেখে আহ্লাদি কণ্ঠে বলল, ভাইয়া, আমি ওদের সঙ্গে একটু কথা বলে আসি, তোমরা দাঁড়াও। মেঘ দ্রুত সরে গেছে। তানভীর এক দৃষ্টিতে বন্যাকে দেখছে। বন্যার উত্তর না পেয়ে দ্বিতীয়বার প্রশ্ন করলো। তোমার কি কানের সমস্যা? কথা শোনো না? বন্যা চোখ তুলে তাকাতেই তানভীরের বুকের ভেতরটা ছ্যাদ করে উঠেছে। বন্যার ফ্যাকাশে চোখ মুখ দেখে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কি হচ্ছে তোমার? তুমি কি অসুস্থ? না, ঠিক আছি। তোমাকে দেখে একদম ঠিক লাগছে না। ডাক্তার দেখিয়েছ? আমি চলে যাচ্ছি, মেয়েকে বলে দিয়েন। বন্যা পা বাড়াতেই তানভীর বন্যার বাহু চেপে ধরে শক্ত কণ্ঠে বলল। এক পা বাড়ালে এর ফলাফল খুব খারাপ হবে। মেঘকে আসতে দেখেই তানভীর হাত ছেড়ে রাগী স্বরে বলল। চুপচাপ গাড়িতে বসো। মেঘ এসে স্বাভাবিক কণ্ঠে বলল, ভাইয়া, বন্যাকে মোখলেস দুলা ভাইয়ের দোকান পর্যন্ত নামিয়ে দিও প্লিজ। তানভীর আর বন্যা দুজনেই অগ্নিদৃষ্টিতে তাকালো। মেঘ ফিক করে হেসে বলল, ও সরি, মোখলেস দুলা ভাই না, মোখলেস দাদা। তানভীর আবারও বলল। বন্যা, গাড়িতে বসো। মেঘও বলল। তাড়াতাড়ি আয়। তানভীর গাড়ি চালাচ্ছে। মেঘ বন্যাকে এক এক করে জামা দেখাচ্ছে। শুক্রবারে কি পড়বে সেসব ভেবে মেঘ ক্লান্ত হয়ে যাচ্ছে। বন্যা না পারতেও মেঘের এসব পাগলামি সহ্য করছে। তানভীর গাড়ি চালানোর ফাঁকে ফাঁকে মিররে বন্যাকে দেখছে। কিছু দূর যেতেই মেঘ বলল, ভাইয়া, আমাকে 2টা ড্রেস কিনে দিবা? দিব না। দিবনে না, আজই দিতে হবে। আজই? হ্যাঁ, তোমাকে না বলছিলাম শুক্রবারে পরার জন্য ড্রেস লাগবে? আজ বন্যাও সাথে আছে, পছন্দ করতে সমস্যা হবে না। তানভীর ঘাড় ঘুরিয়ে বন্যার দিকে তাকিয়ে প্রশ্ন করল। তোমার শরীর ঠিক আছে? শপিংয়ে যেতে পারবে? বন্যা উত্তর দেওয়ার আগে মেঘ বলল, কেন যেতে পারবে না? আমি বলছি মানে যেতেই হবে। তুমি মনোযোগ দিয়ে গাড়ি চালাও। আব্বুর দুই ডায়মন্ড গাড়িতে বসা। যদি কিছু হয় তাহলে আব্বু তোমার হাড্ডি মাংস আলাদা করে ফেলবে। সামনে তাকাও। দুটা শোরুম ঘুরে মেঘের জন্য 2টা ড্রেস নিয়েছে আর মিমের জন্য একটা। তানভীরের এক পরিচিত ভাইয়ের ক্লিনিক থেকে বন্যার প্রেশার হিমোগ্লোবিন টেস্ট করে বন্যাকে বাসা পর্যন্ত নিয়ে গেছে। মেঘ বারবার বলছিল মোখলেস দাদার দোকানের সামনে নামিয়ে দিতে, কিন্তু তানভীর সোজা বাসার সামনে পর্যন্ত নিয়ে গেছে। যাওয়ার সময় মেঘ জোর করে একটা ড্রেস বন্যাকে দিয়ে শুক্রবার পরার জন্য বলেছে। বন্যা নিতে না চাইলেও তানভীর আর মেঘে জোরাজোরিতে বাধ্য হয়ে নিয়েছে। বন্যা বাসায় ঢোকা পর্যন্ত অপেক্ষা করে, তারপর মেঘকে নিয়ে তানভীর বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। যেতে যেতেই তানভীর প্রশ্ন করলো, তোর বিশ্রাজ কি হয়েছে? উল্টোপাল্টা আচরণ করছিল কেন? টিকটিকি খামসি মারছে, এজন্য মাথা ঠিক নেই। টিকটিকি ঘামছে দেয়? মেঘ ভ্রুকুচকে উত্তর দিল, আরে বাবা, স্বপ্নে দিছে, স্বপ্নে সব সম্ভব, বুঝছো? ভাইয়া ঠিকই বলে। এক তার ছেড়ে তুই, আরেক তার ছেড়ে তোর বান্ধব। তোদের যন্ত্রণায় আমরা পাগল হয়ে যাচ্ছে। পাবনা যাবা মরতে না ঘুরতে? তানভীর চোখ রাঙাতে মেঘ দাঁত বের করে হাসলো। আজ শুক্রবার সকাল থেকে মেঘ একাই বাড়ি ঘর মাতিয়ে রেখেছে। এই ফেসিয়াল করছে, এই চোখে শশা লাগিয়ে বসে আছে, চুলের যত্ন নিচ্ছে। তানভীর ঘণ্টাখানেক সোফায় বসে মেঘের কর্মকাণ্ড দেখছে। এক পর্যায়ে মিমকেও টেনে নিয়ে আসছে। দুজনে ফিসফিস করে কথা বলছে আর রূপচর্চা করছে। তানভীর অনেকক্ষণ খেয়াল করে হঠাৎ জিজ্ঞাসা করলো, এত সাজুগুজু করার কারণ কি? কোথায় যাবি তোরা? না ঘুরতে। একা যাওয়া যাবে না, যেখানে যাস আমি নিয়ে যাব। মেঘ আতকে উঠে বলল, ঘুরতে আজকে অন্তত পক্ষে তোমাকে নিতে পারবো না। তাহলে অনুমতিও আমি দিতে পারবো না। আব্বুকে বলে অনুমতি নিও, আমি ডিরেক্ট ভেটো দেব। মেঘ কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে গুরুতর কণ্ঠে বলল, আজ যেতে না দিলে তুমিই পস্তাবে। আর কিছুই বলবো না আমি। তানভীর চোখ ছোট করে গম্ভীর কণ্ঠে জানতে চাইল, আমি পস্তাবো কেন? মেঘ এপাশ ওপাশ মাথা দুলিয়ে আস্তে করে বলল, বলবো না। না বললে যেতে দেবো না কিন্তু। মেঘ চুল উড়িয়ে সিঁড়ি দিয়ে যেতে মেকিস্বরে বলল, তুমি যে ভেটো দেবে এটা আমি আগে থেকেই জানতাম। তাই গতকাল রাতেই বড় আব্বু, কাকামণি, বড় আম্মু, কাকিয়া
এমনকি আবির ভাইয়ের থেকেও অনুমতি নিয়ে ফেলেছি। কোথায় বিচার দিতে যাবে যাও। মেঘ এক প্রকার নাচতে নাচতে রুমে চলে গেছে। মিমও তার পিছু পিছু ছুটল। তানভীর রাগে কটমট করছে। ইদানিং মেঘের দুষ্টামির মাত্রা অনেক বেড়ে গেছে, একা সামলানো যাচ্ছে না। মেঘ আগেও দুষ্টামি করতো, তবে লিমিটেড। আবির আসার পর মেঘ অনেকটাই শান্ত হয়ে গিয়েছিল। আবিরের সাথে মনোমালিন্যের কারণে 8-9 বছর কথা হয়নি বলে সেই দূরত্বটা কমাতে একটু সময় লেগেছে। অ্যাডমিশন টেস্ট আর আবিরের প্রেমে হাবুডুবু খেতে খেতে দুষ্টামি চিন্তা মাথায় আসেনি। এখন সেই দুষ্টামির ভূতটা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। আবির কোনো কারণে অভিমান করলেও মেঘের সামনে সেই অভিমান 1 মিনিটের বেশি টিকতেই পারে না। আবির যতক্ষণ না হাসবে ততক্ষণ পর্যন্ত মেঘের আজগুবি কথাবার্তা চলতেই থাকে। গতকালও তেমনটাই ঘটেছে। মেঘের একা ঘুরতে যাওয়ার ব্যাপারে আবির রাজি ছিল না, তাই আবিরকে রাজি করাতে মেঘকে বহু কাঠখড় পোড়াতে হয়েছে। এক পর্যায়ে তেলাপোকার আর্তনাদ গল্প শুনিয়ে আবিরকে পটিয়ে ঘুরতে যাওয়ার অনুমতি নিয়েছে, তবে অবশ্যই শর্ত সাপেক্ষ। আবির মেসেজে 3 পাতার এক লিস্ট পাঠিয়েছে, যেখানে কি করা যাবে না কি করা যাবে, কিভাবে চলতে হবে সব নির্দেশনা দেওয়া। মেঘ সব শর্ত মেনেই রাজি হয়েছে। মেঘ আর মিম রেডি হতে রুমে চলে গেছে। তানভীর আবিরকে কল দিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।